দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধ আর কুর্দি প্রশাসনের শাসনের পর উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি শহরে ফিরেছে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী। সরকার ও এসডিএফ এর মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির আওতায় শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন দামাস্কাসের কেন্দ্রীয় প্রশাসন। সরকারি এই প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ স্থিতিশীলতার আশা করলেও কারো মনে এখনো গেঁথে আছে পুরনো বৈষম্যের স্মৃতি। আমরা সরকারি প্রতিষ্ঠান চালুর বিরোধী নই, আমরা সিরিয়ার স্থিতিশীলতা চাই, কিন্তু আমরা চাই না কেউ আমাদের উপর আধিপত্য বিস্তার করুক। 70 বছর আমরা অবিচারের মধ্যে ছিলাম, তাই নতুন করে কারো নিয়ন্ত্রণ আমরা আর মেনে নেব না। তবে মাসুদ রাশানের মতো সবাই শঙ্কিত নন। অনেকের কাছে সরকারি প্রতিষ্ঠানের ফিরে আসা মানে হলো নাগরিক অধিকারের নতুন সুযোগ। আমি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি। এক যুগের বেশি সময় ধরে আমি দামাস্কাসে যেতে পারিনি, আমার কোনো পরিচয়পত্র বা পাসপোর্ট নেই। এখন যদি সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ শুরু করে, তবে আমি আমার জাতীয় পরিচয়পত্র পাবো এবং আমার শিক্ষাগত সনদগুলোও সত্যায়িত করতে পারবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কামিশলির গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সাথে যৌথভাবে কাজ করবে কুর্দিদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। জানুয়ারিতে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর সাথে সংঘাতের পর এই চুক্তিটি বড় ধরনের রক্তপাত এড়াতে সক্ষম হয়েছে। তবে এই শান্তি কতটা স্থায়ী হয় এখন সেটিই দেখার বিষয়। বুধবার থেকে আবুধাবিতে শুরু হয়েছে আমেরিকার মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফার আলোচনার লক্ষ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটানো। এই আলোচনা এমন এক সময়ে শুরু হলো যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া গত সপ্তাহে আমেরিকার সমর্থিত জ্বালানি যুদ্ধবিরতির সুযোগ নিয়ে অস্ত্র মজুত করছে এবং মঙ্গলবার রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিয়েভ লক্ষ্য করে। আশা তো করতেই হয়, হয়তো কিছু বদলাবে, কিন্তু সত্যি বলতে এখন আমি কোনো পরিবর্তন দেখছি না। আমরা ছাড় দেব না, ওরাও ছাড় দেবে না। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম ওমেরভ টেলিগ্রামে জানিয়েছেন, আলোচনা ইউক্রেন, আমেরিকা ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় কাঠামোয় শুরু হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট বিষয় নিয়ে আলাদাভাবে দলগুলোর বৈঠক হবে এবং শেষে সমন্বয় বৈঠকে বসবেন তারা। তবে যুদ্ধবন্ধের আলোচনাকে প্রাধান্য দিলেও শান্তি ফিরিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইউক্রেনবাসী। অবশ্যই যুদ্ধ আলোচনার মাধ্যমে শেষ হবে, কিন্তু সেটা এই মাসে নয়, এমনকি এই বছরও নয়। মানুষ মরতেই থাকবে। আমি চাই না ইউক্রেনবাসী সেই দিনের জন্য অপেক্ষা করুক, কারণ সেটা নাও আসতে পারে। এই যুদ্ধ শতাব্দীর পর শতাব্দী চলতে পারে। আবুধাবিতে অনুষ্ঠিত এই শান্তি আলোচনার ফলাফলে নতুন কিছু দেখার আশা করছেন না কিয়েভের বাসিন্দারা। তবে কেউ কেউ সমঝোতার উপর বিশ্বাস রাখতে চান। সত্যি বলতে আমি নতুন কিছু আশা করছি না। আগের আলোচনাগুলোর মতোই প্রকাশ্যে সবকিছু একই রকম দেখাবে। অস্ত্র দিয়ে কেউ জিততে পারে না, এটা অন্তহীন হয়ে যাবে। আলোচনা হতেই হবে, কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে হবে। যদি 3টি দেশ এক টেবিলে বসে, তাহলে তাদের একটি যৌথ সিদ্ধান্তে আসতেই হবে। আমি আশা করি সেই সিদ্ধান্ত ইউক্রেনের পক্ষে যাবে। আমরা যেন আমাদের ভূখণ্ড, মানুষ, ভাষা বা স্বাধীনতা না হারাই। আবুধাবিতে কূটনীতিকরা যখন শান্তির পথ খুঁজছেন, কিয়েভের রাস্তায় তখন যুদ্ধের দীর্ঘ ছায়া। সাধারণ মানুষের কণ্ঠে ভেসে উঠেছে ক্লান্তি, ক্ষোভ আর সংশয়। তবু কেউ কেউ এখনো আলোচনার মধ্যেই শেষ আশাটুকু দেখছেন। এই দ্বন্দ্বই হয়তো ইউক্রেন যুদ্ধের বাস্তব চিত্র। টেবিলে আলোচনা আর মাঠে অনিশ্চিত ভবিষ্যৎ। গাজার আকাশে যুদ্ধবিরতির স্বস্তি আসার কথা থাকলেও অনিশ্চয়তা এখনো কাটেনি। রাফা ক্রসিং খুলে দেওয়ার পর মুমূর্ষু রোগীদের মনে যে আশা জেগেছিল তা আবারও অনিশ্চয়তায় ঢেকে গেছে। বুধবার গাজা ইজিপ্ট সীমান্তের এই ক্রসিং দিয়ে কোনো রোগীকে বের হতে দেওয়া হয়নি।
খান ইউনিসের রেড ক্রিসেন্ট হাসপাতালে অপেক্ষমান রোগীদের এদিন সকালেই জানানো হয় সীমান্ত পারাপার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আমরা খান ইউনিসের মেডিকেল রিহ্যাবিলিটেশন হাসপাতাল থেকে আহত অসুস্থদের তৃতীয় দলটিকে সরিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জানানো হয়েছে এই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আমরা এখন আগামীকালের অপেক্ষায় আছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এসব রোগীদের উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে জানানো হয় আজকের মতো সব যাত্রা বাতিল। ইসরায়েলিদের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় এই বিলম্ব। অথচ 2 বছরের বিধ্বংসী যুদ্ধে গাজায় 18,000-এরও বেশি মানুষ জরুরি চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। বুধবার ভোর থেকে চিকিৎসক ও শিশু সহ 21 জনের বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করা হয়। স্বজনহারাদের আর্তনাদে এদিন ভারী হয়ে ওঠে গাজার বাতাস। আমরা ঘুমাচ্ছিলাম, তখনই ট্যাঙ্ক থেকে আমাদের বাড়িতে শেল ছোড়া হয়। আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে মেয়ে সবাই শহীদ হয়েছে। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, এবার দয়া করে থামুন। গাজা সিটি এবং খান ইউনিসের আকাশে ইসরায়েলি ড্রোন নাসের মেডিকেল কমপ্লেক্সের দিকে যাওয়ার প্রধান রাস্তা সহ বিভিন্ন সড়কের উপর দিয়ে যুদ্ধ বিমানের চলাচলের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে গোটা এলাকা। আল শিফা হাসপাতাল সূত্র জানায় এদিন একজন নারী চিকিৎসকও প্রাণ হারিয়েছেন। গাজায় দখলদার নিধনযজ্ঞ এখন থামেনি। আজ আমরা আল শিফা হাসপাতালের একজন নারী চিকিৎসককে হারিয়েছি। দখলদার বাহিনী প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, ফলে প্রতিদিনই বাস্তুচ্যুতি ও হত্যাকাণ্ড ঘটছে। চিকিৎসকদের দাবি তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে গাজায় অন্তত 500 জনের বেশি প্যালেস্টিনিয়ান আইডিএফ এর হামলায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত 1200-র বেশি মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে তা আটকে রাখে ইসরায়েল। চলতি সপ্তাহে গাজাবাসীর চলাচলে ক্রসিংটি খোলা হলেও 2 দিন পার হতেই আবারও অনিশ্চয়তা দেখা দিল। দখলদার বাহিনীর এমন রহস্যজনক আচরণে বিপন্ন অবস্থায় গাজার অসহায় রোগীরা। মাউন্ট এটনা ইটালির এক জীবন্ত আগ্নেয়গিরি। এর উত্তপ্ত ছাই আর বালুর স্তূপ বেয়ে অবলীলায় হেঁটে বেড়াচ্ছে 4 পেয়ে এক যন্ত্র, নাম তার অ্যানিম্যাল। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিকের গবেষকদের তৈরি এই রোবট কুকুরটি আগ্নেয়গিরির বিষাক্ত ঘ্যাসের ভেতরে কাজ করতে সক্ষম। মূলত মানুষের জন্য বিপজ্জনক এমন পরিবেশে গবেষণার কাজ সহজ করতেই এই উদ্যোগ। The problem is if we want to send people, it's very logistically challenging as well as hazardous since we have toxic gases there, we have very unstable terrain, and for this we want to use robots instead. এই রোবটটিতে বসানো হয়েছে অত্যাধুনিক মাস স্পেকট্রোমিটার, যা সালফার ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসের উপস্থিতি শনাক্ত করতে পারে। আগ্নেয়গিরির ভেতর থেকে ম্যাগমা উপরে উঠে আসার সময় এই গ্যাসগুলোর নিঃসরণ পরিবর্তিত হয়, যা বড় কোনো বিপদের আগাম সংকেত দেয়। চাকাওয়াল রোবট যেখানে বালু আর পাথরে আটকে যায়, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় এই 4 পেয়ে রোবটটি ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলে। I mean, we're looking at the robot which has a reinforcement learning controller which is very powerful and can overcome nearly any terrain that we tested it so far. গবেষকদের পরবর্তী লক্ষ্য হলো এই রোবটটিকে পুরোপুরি স্বয়ংক্রিয় করে তোলা, যাতে কোনো মানুষের সাহায্য ছাড়াই এটি কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিয়ে নির্ভুল তথ্য পাঠাতে পারে। ল্যাবরেটরি নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে প্রকৃতির এই রুদ্র রূপে রোবটের সফল পদচারণা বিজ্ঞানীদের নতুন আশার আলো দেখাচ্ছে। I think what's very interesting about this deployment is also that actually getting robots out into the wild. প্রযুক্তির এই জয়যাত্রা ভবিষ্যতে শুধু আগ্নেয়গিরি নয়, মহাকাশ গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ইউরোপের বিজ্ঞানীরা। ইউনাইটেড আরব আমিরাতে রাশিয়া ইউক্রেনের প্রায় 4 বছরের যুদ্ধাবসানের লক্ষ্যে আমেরিকার মধ্যস্থতায় দ্বিতীয় দফায় আবারও বৈঠকে বসেছে ত্রিদেশীয় প্রতিনিধিরা। মস্কো ও কিয়েভের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। প্রথম দফার আলোচনায়
যদিও কোনো অগ্রগতি হয়নি, তবে এবারের বৈঠক নিয়েও রয়েছে সংশয়। বৈঠক শুরুর ঠিক আগের রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় রুশ হামলা চালানো হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চালানো রাশিয়ার ব্যাপক হামলায় 450টি ড্রোন এবং 60টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে জাপোরিঝিয়ার 2 তরুণ নিহত এবং 7 জন আহত হয়েছেন। অন্যদিকে খার্কিভের একটি আবাসিক এলাকার অ্যাপার্টমেন্টে আগুন লেগে অন্তত 8 জন আহত হয়েছেন। এছাড়া হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে। তারা জানায়, হামলার সময় বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যার ফলে হাজার হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারান। এ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার রাতে ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আমেরিকার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে কিয়েভ। আমেরিকার সঙ্গে সমঝোতার ক্ষেত্রেও রাশিয়া প্রতারণা করছে। অংশীদারদের অনুরোধ মানতে এবং প্রকৃত অর্থে শান্তি আলোচনার পথে আসতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা জরুরি। এখন পর্যন্ত কেবল ইউক্রেনের কাছেই ছাড় দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে, অথচ রাশিয়াকেও ছাড় দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাড় হলো আগ্রাসন বন্ধ করা। যিনি যুদ্ধ শুরু করেছেন তাকেই উত্তেজনা কমানো ও যুদ্ধ শেষ করার পথে পদক্ষেপ নিতে হবে। তবে এই হামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, শান্তি আলোচনার আগ মুহূর্তে রাশিয়ার এমন হামলায় অবাক হননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। What's your reaction to that? Yeah, I spoke with the president about it this morning, and his reaction was unfortunately unsurprised. অন্যদিকে যুদ্ধের ভবিষ্যৎ কিয়েভের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে, আর ততক্ষণ পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার সাংবাদিকদের তিনি একথা বলেন। শান্তি প্রতিষ্ঠার বিষয়ে রাশিয়ার অবস্থান কিয়েভ কর্তৃপক্ষ এবং আমেরিকার আলোচক উভয়ের কাছেই স্পষ্ট। ত্রিপক্ষীয় আলোচনার পর কিয়েভ প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সামরিক অভিযান চলতে থাকবে। রুশ সেনারা এমন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে যেগুলোকে তারা ইউক্রেন সরকারের সামরিক অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করেন। রাশিয়া তাদের বিশেষ সামরিক অভিযানের ধারাবাহিকতা বজায় রাখবে, তবে শান্তিপূর্ণ সমাধানের পথ এখনো খোলা রয়েছে। এদিকে ইউক্রেনের হামলায় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার বেলগোরদ শহরের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রবিবার সকাল পর্যন্ত বিদ্যুৎ ও তাপ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলমান ছিল বলে জানান ওই অঞ্চলের গভর্নর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।